বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান অংশে আমরা জীবের প্রজনন নিয়ে আলোচনা করছি। এটি একটি পর্যালোচনামূলক ক্লাস। সেক্ষেত্রে আমরা পরীক্ষা প্রস্তুতি হিসেবেই মূলত এই আলোচনাটি আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। জীবে প্রজননের ধারণা এবং গুরুত্ব। জীব হয়ে যখন জন্মগ্রহণ করবে তখন প্রত্যেকটা জীব তার জন্মগ্রহণের সাথে যে সত্যিটা নিয়ে জন্মগ্রহণ করে তা হলো তাদের মৃত্যু, অর্থাৎ পৃথিবী থেকে তাকে কোনো না কোনো এক সময় চলে যেতে হবে। যাতে এই প্রজাতির ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকে এবং প্রজাতি যাতে পৃথিবী থেকে বিলুপ্ত না হয়ে যায়, ঠিক সেই কারণে প্রত্যেকটা প্রাণী এবং উদ্ভিদ অর্থাৎ জীব তার প্রকৃতিগত কারণেই তার অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার হাত থেকে রক্ষার জন্য তার প্রাকৃতিক যে প্রবৃত্তি সেটি হলো তার মৃত্যুর পর যেন তার বংশধর তার পৃথিবীতে অস্তিত্বকে প্রকাশ করে। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে বলি, আজকে আমার দাদা বেঁচে নেই, কিন্তু আমার বাবার নামের মধ্যে আমার দাদা বেঁচে আছে, তাকে কিন্তু আমার দাদার নামে ডাকে যে অমুকের ছেলে। এক সময় হয়তো তিনি বা আমরা কেউই থাকবো না, কিন্তু আমাদের যে বংশধরেরা পৃথিবীতে থেকে যাবে তাদের মধ্যে কিন্তু আমাদের অস্তিত্বটা থেকে যাবে। এই যে প্রত্যেকটা প্রাণীর এই যে অথবা উদ্ভিদ বা জীবের এই যে একটা মনোগত বাসনা বা ইচ্ছা, সেটির ক্ষেত্রেই তারা কিন্তু জীবনের একটা নির্দিষ্ট সময়ে তারা বিপরীত এর সংস্পর্শে আসে এবং তাদের দেহের বিভিন্ন অংশগুলোর একটা সমন্বিত মিলিত অবস্থান থেকে নতুন বংশধর তারা সৃষ্টি করে। এটি কখনো যৌন কখনো অযৌন উভয় প্রক্রিয়াতেই হতে পারে। যৌন প্রক্রিয়াতে সাধারণত পুংগামেট অংশ স্ত্রীগামেট অংশের সাথে মিলিত হয়। সেক্ষেত্রে দুইটা ভিন্ন প্রজাতির একই প্রজাতির দুইটা ভিন্ন পুরুষ এবং স্ত্রী অংশ আমাদের মিলিত হতে হয়। সেটা উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত পরাগরেণুর সাথে ডিম্বাণুর, আর প্রাণীর ক্ষেত্রে বা শুক্রাণুর সাথে হলো ডিম্বাণু। এবং অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে সাধারণত যৌন জননে পুংগামেট স্ত্রীগামেট কোষের বিষয়টি উল্লেখ করা থাকে। আর অযৌন প্রজননের ক্ষেত্রে সাধারণত বিভিন্ন অঙ্গের মাধ্যমে দেহের বিশিষ্ট কোষ বা বিভিন্ন অংশের মধ্য দিয়ে নানা উপায়ে বংশ বিস্তারের কাজটি সুসম্পন্ন হয়। তা আমরা আজকে এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো যৌন জনন প্রক্রিয়া, বিশেষ করে প্রাণীদের ক্ষেত্রে। সেখানে সাধারণত পুরুষ এবং স্ত্রী জনন কোষের একটা মিলনগত অবস্থান থেকে যে নতুন জাইগোট তৈরি হয়, যেটি মাইটোটিক অর্থাৎ মাইটোসিস প্রক্রিয়াতে এটি বিভক্ত হয়ে আমাদের নতুন যে কোষটি তৈরি হয় সেটি 1 থেকে বৃদ্ধি পেয়ে 2 হয়, 2 থেকে 4 হয়, 4 থেকে 8। এইভাবেই এটি এক সময় একটা বৃহৎ প্রাণীর সৃষ্টি করে। আমরা যে বিশাল তিমি মাছ অথবা হাতিকে দেখি, সেটারও কিন্তু সূচনা হয়েছে একটি মাত্র কোষ থেকে। তো পরবর্তীতে এটি বিভাজিত হয়ে অনেক বিশাল বড় একটি প্রাণীর সৃষ্টি করে। এখন প্রজাতির বিলুপ্তির হাত থেকে রক্ষার জন্য এই যৌন জনন প্রক্রিয়াতে জীব কিভাবে তাদের বংশবিস্তারটি সম্পূর্ণ করে সেটির ধারাবাহিকতায় ফার্স্ট আমরা উদ্ভিদের একটি প্রজনন অঙ্গ নিয়ে আলোচনা করব, সেটি হলো ফুল। আমরা ফুলের সাধারণত মূল যে অংশগুলো দেখতে পাই সেটি হলো 5টি অংশ: পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল বা পাপড়ি, এবং এরপরে হলো পুংকেশর এবং হলো স্ত্রীকেশর।
আমরা একটি ফুলের ছবিতে এই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করি। পুষ্পাক্ষ যেটি ফুলকে ধারণ করে কাণ্ডের সাথে বা কোন একটা বিটপের সাথে এটি কে ধরে রাখে, ধারণ করে রাখে। বৃতি বা বৃত্তাংশ এই অংশটি মূলত ফুল যে প্রাথমিক অবস্থায় থাকে সেটি সে সময় ফুলকে রোদ বৃষ্টি পোকামাকড় এগুলোর হাত থেকে সুরক্ষা দান করে। আর এরপর আছে পুংকেশর বা স্ত্রী কেশর অংশ যেগুলো আছে। পুংকেশরের পরাগধানীতে পরাগরেণু থাকে, আর স্ত্রী কেশরের তিনটা অংশ থাকে, একটা হলো গর্ভমুণ্ড, গর্ভদণ্ড আর একটা হলো গর্ভাশয়। এই অংশগুলো এখানে চিহ্নিত করা আছে। আমরা যদি একটু লক্ষ্য করি, এই যে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়, যেগুলোকে মার্কিং করা আছে, এটা গর্ভমুণ্ড, এটা গর্ভদণ্ড, আর এখানে হলো গর্ভাশয়। আর পুংজনন কোষের পুংজনন অংশের এই যে এটা হলো পরাগধানী, আর এটার নাম হলো পরাগদণ্ড। এই মোটামুটি অংশগুলো দিয়ে আছে। কারণ এই বিবরণগুলো চিত্র সহ পড়া উচিত এবং এটা পরীক্ষায় আসে। এখন আমরা দেখব যে এই ফুলের যে বিভিন্ন অংশগুলো আছে এগুলো নানা আঙ্গিকে ফুলগুলো যখন অবস্থান করে তখন সেই ফুলের সমষ্টিগুলোকে আমরা বলি হলো পুষ্পমঞ্জুরি। তো পুষ্পমঞ্জুরিটা আসলে একাধিক ফুলের একটা সমষ্টি বোঝানো হয়। এই পুষ্পমঞ্জুরিতে ফুল দুভাবে অবস্থান করে। একটি হলো বয়োজ্যেষ্ঠ ফুল একদম শীর্ষে অবস্থান করা, আরেকটিতে দেখা যায় যে সর্বকনিষ্ঠ ফুল শীর্ষে অবস্থান করে। তো যদি বয়োজ্যেষ্ঠ ফুল এরকম শীর্ষে অবস্থান করে তাহলে সেটি হবে হলো নিয়ত পুষ্পবিন্যাস, আর সর্বকনিষ্ঠ ফুলগুলো শীর্ষে অবস্থান করে এবং বয়োজ্যেষ্ঠ ফুলগুলো নিচে অবস্থান করে সেটি হবে হলো অনিয়ত পুষ্পবিন্যাস। তো আশা করি এই নিয়ত অনিয়ত বিষয়টি ক্লিয়ার। আমরা এরপরে দেখবো হলো পরাগায়ন। পরাগায়ন কাকে বলে? এই যে ফুলের, যদি আমরা ফুলের ছবিটা আবারও একটু দেখি তাহলে এটি আরো ক্লিয়ার হবে। এই ফুলের পরাগধানীতে যে পরাগরেণুগুলো থাকে, তো এই পরাগধানী থেকে পরাগরেণুগুলো তোমার গর্ভমুণ্ডে স্থানান্তরের প্রক্রিয়া, অর্থাৎ এখান থেকে যে এখানে এসে স্থানান্তর হবে এই প্রক্রিয়াকে বলা হয় হলো পরাগায়ন। এখন প্রশ্ন হলো যে এই পরাগায়ন প্রক্রিয়াটি আসলে কত রকম হতে পারে, কি কি বাহকের উপর এটি নির্ভরশীল হয়, এগুলোর ভিত্তিতে তার যে সার্বিক আলোচনা সেটা আমি এখন দেখাচ্ছি। পরাগায়ন প্রথমত দু প্রকার, একটি হলো স্বপরাগায়ন আর একটি হলো পরপরাগায়ন। স্বপরাগায়ন অর্থ হচ্ছে যে পরাগায়নটা একই ফুলের মধ্যে অথবা একই গাছের ভিন্ন ফুলের মধ্যে পরাগায়ন সংঘটিত হয়, সেটা স্বপরাগায়ন। অন্যদিকে পরপরাগায়ন হলো যে একই প্রজাতির দুটা ভিন্ন ফুল, এই ফুলের পরাগরেণুগুলো যখন অন্য একটি ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তর হয় তখন সেটি হলো পরপরাগায়ন। স্বপরাগায়নে প্রজাতির বিশুদ্ধতা সুরক্ষিত হলেও এটি কিন্তু আমাদের প্রজাতির যে নতুন নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হওয়া সেটি থেকে বিমুখ করে বিধায় এই প্রজাতিগুলো ভবিষ্যতে টিকে থাকার সম্ভাবনা খুবই কম থাকে। অন্যদিকে পরপরাগায়নে প্রজাতির বিশুদ্ধতা রক্ষা হয় না, কিন্তু নতুন প্রকরণ সৃষ্টি হয়, নতুন গুণ বা বৈশিষ্ট্য আসায় পরিবর্তিত পরিবেশে ওই জীবগুলো টিকে থাকার সম্ভাবনাটা অনেক বেশি হয়।
আমরা মাধ্যমের ওপরে ভিত্তি করে পরাগায়ন নানা আঙ্গিকে দেখে থাকি। একটি বায়ু পরাগী ফুল, পতঙ্গী পরাগী ফুল, তো তারপরে পানি পরাগী ফুল, প্রাণী পরাগী ফুল, এরকম অনেকগুলো অপশন আছে। আমরা একটু খুব সংক্ষেপে দেখি। যেগুলো পতঙ্গী পরাগী ফুল সেগুলো সাধারণত খুবই আকর্ষণীয় পাপড়ি মণ্ডল হয়, অনেক সময় ফুলে সুগন্ধি থাকে, যেগুলোর আকর্ষণে বিভিন্ন কীট পতঙ্গগুলো তার উপরে ঘুরে বেড়ায় এবং পরাগায়ন ক্রিয়াটি সম্পন্ন করে। অন্যদিকে বায়ু পরাগী ফুল সাধারণত প্রচুর পরিমাণে রোমশযুক্ত হালকা অনেক পরাগরেণু তৈরি করে, যেগুলো বায়ুতে ভেসে ভেসে তোমার গর্ভমুণ্ডে স্থানান্তর হয় এবং পরাগায়ন প্রক্রিয়াটি সম্পন্ন করে। এ জাতীয় ফুলের সাধারণত আকর্ষণীয় ফুল পাপড়ি অথবা সুগন্ধি থাকার প্রয়োজন হয় না। পানি পরাগী ফুলটা সাধারণত পানির উপরে ভাসমান অবস্থায় পরাগরেণুগুলো ভেসে বেড়ায় এবং সেগুলোর মাধ্যমে পরাগায়ন প্রক্রিয়াগুলো ঘটে থাকে। আর প্রাণী পরাগীর ক্ষেত্রে প্রাণীরা ওই সমস্ত ফুলকে পছন্দ করে, সেখানে যখন ঠোকর দেয় তখন তাদের এই ঠোঁটের সাথে পরাগরেণুগুলো স্ত্রী অংশের গর্ভমুণ্ডে স্থানান্তর হয়, যেমন কদম, শিমুল ইত্যাদি। এখানে এরপরে আছে মোস্ট একটি ইম্পর্টেন্ট অংশ, সেটি হলো পুং গ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইট উৎপত্তি। তো এগুলোর উৎপত্তিতে আমরা সাধারণত দেখি যেটা, যে কিভাবে একটি পুং গ্যামেট কোষ অর্থাৎ পরাগরেণু সেটি গর্ভমুণ্ডে স্থানান্তরের পর পরাগ নালী তৈরি করে এবং সেই নালীর মধ্য দিয়ে এই পুংজনন কোষগুলো গর্ভাশয়ের ভিতরে গিয়ে উপস্থিত হয় এবং তার ধারাবাহিক অপশনগুলো কিন্তু এখানে দেয়া আছে। আমি মনে হয় ছবি অঙ্কন সহ এই অংশগুলো খুব ভালো করে পড়া দরকার। আর স্ত্রী গ্যামেটোফাইট উৎপত্তির ক্ষেত্রেও গর্ভাশয়ের মধ্যে একটি ডিম্বাণু কিভাবে প্রথমে ক্রমবিভক্ত হয়, এখানে একটি কোষ মিওসিস প্রক্রিয়ায় এটি 4টি ভাগে বিভক্ত হয়, তার 3টা অংশই নষ্ট হয়, একটা কোষের অংশ থেকে যায়। সেটা কিভাবে পরবর্তীতে 1 থেকে 2, 2 থেকে 4 অর্থাৎ মাইটোটিক প্রক্রিয়াতে এটি বিভক্ত হয় এবং তার ধারাবাহিক প্রক্রিয়াগুলোর শেষে গৌণ কেন্দ্রিকা বা ডিম্বাণুর অংশগুলোর বিবরণ দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমাদের এই যে পুং গ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইট উৎপত্তির যে ধাপগুলো, যদি আমরা এগুলো ভালোভাবে একটু ছবি সহ করি, এই দুটি প্রশ্ন পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এবং এই অংশটা আমাদের অনেক বেশি জোর দেওয়া উচিত। এরপরে নিষেক প্রক্রিয়া নিয়ে বলা আছে। নিষেক প্রক্রিয়াতে সাধারণত আমরা যদি এখানে ফুলের ছবি থেকে দেখি, এই তো পরাগরেণু থেকে পরাগধানী থেকে পরাগরেণু এই গর্ভমুণ্ডে স্থানান্তর হলো, সেটি পরাগায়ন প্রক্রিয়ায়। এই পরাগায়ন প্রক্রিয়ার পর এই পরাগরেণু থেকে পরাগনালী তৈরি হয়ে সেটি পুংজনন কোষকে বহন করে নিয়ে এই যে ডিম্বাণুর কাছে এসে মিলিত হয়। যখন এসে ডিম্বাণুর সাথে ওই পুংজনন কোষ মিলিত হচ্ছে, সেই প্রক্রিয়াটির নাম হলো নিষেক। নিষেক প্রক্রিয়ার পরপরই আমাদের ভ্রূণকোষ তৈরি হয় এবং এই ভ্রূণকোষটা ক্রমবিভক্ত হয়ে হয়ে আমাদের সাধারণত ডিম্বক অংশটা বীজে পরিণত হয় এবং এই গর্ভাশয়ের পুরো অংশটি হলো তোমার ফলে পরিণত। এভাবেই এই অংশটি মূলত দেয়া আছে, যেটার পূর্ণাঙ্গ ছবি পরের পৃষ্ঠায় আছে। এটি দেখো, এই যে এখানে দেওয়া আছে কিভাবে পরাগরেণু করলো, তারপরে এটি পরাগ নালী তৈরি করে কিভাবে আসে, এটি গর্ভাশয়ের ভিতরে ডিম্বকের সাথে মিলিত হয়, এগুলো এখানে দেয়া আছে। এরপরে ফলের উৎপত্তি। নিষেক প্রক্রিয়া শেষে যে কথা বললাম, যে গর্ভাশয় অংশটি ফল এবং ডিম্বক অংশটি বীজে পরিণত হয়। এই মোটামুটি আমাদের হলো উদ্ভিদের প্রজনন প্রক্রিয়া বিবরণ।
উদ্ভিদের প্রজনন প্রক্রিয়ার বিবরণটি আমরা এখানেই শেষ করছি।